পরপুরুষের রুমে এসে শাড়ি চেঞ্জ করতে তোমার একটুও বিবেকে বাঁধলো না, নাকি সব নিজে থেকেই প্ল্যান করে করছো? হঠাৎ রুমে কারো আগমন ঘটায় আর তারপর এমন কথায় থতমত খেয়ে যায় ফারহা। মাথা তুলে সামনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে। ভয় ও লজ্জায় মাথা নিচু করে আছে ফারহা। আজ প্রথম শাড়ি পরে বান্ধবীর বিয়েতে এসেছে ফারহা। আজ গায়ে হলুদ, তাই হলুদ রঙের শাড়ি পরে এসেছে। কিন্তু এখানে আসার পর ছবি তোলার সময় একটু আগে দৌড়ে এসে একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় সে। ছেলেটা পেছনে না তাকিয়ে সোজা চলে গেল। একরাশ বিরক্তি নিয়ে উঠে দাঁড়ালো ফারহা। দেখে সুন্দর করে পরে আসা শাড়িটিও এলোমেলো হয়ে গেছে। দেখে তার অন্য বান্ধবী জান্নাত আইরিনকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তার দিকে তাকানোরও সময় নেই তার। তখনই আইরিনের মা লতা রহমান তার কাছে এগিয়ে আসে, তাকে তুলে দাঁড় করালেন। ওর সমস্যার কথা জানতে চাইলে ফারহা খুলে বলে সব। তিনি বুঝতে পারলেন মেয়েটার সমস্যা, তাই বললেন, আচ্ছা আমার সাথে এসো। আর কিছু না ভেবে এক হাতে শাড়িটা ধরে আন্টির সাথে হাঁটা ধরল। সব শেষে একটু ঝুঁকে শাড়ির কুচিগুলো ঠিক করছিল, তখনই আবরার রুমে আসে। আর এসব কাণ্ড দেখে এত কথা শুনিয়ে দিল ফারহাকে। চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে ফারহা। আবরারের ভয়ে হাত কাচুমাচু করছে বারবার। মানুষটাকে ভয় পাওয়ার কিছু কারণ আছে। তার চোখে সবচেয়ে রাগী মানুষের নাম হলো আবরার আহমেদ। তাছাড়া তার আরেকটা পরিচয় হলো ফারহাদের কলেজে নতুন জয়েন করেছে। জন্মের পর মনে হয় তাকে মধুর বদলে লবণ খাওয়ানো হয়েছে, তাই তার আচরণও নোনতা টাইপের। কিন্তু তবু কেন জানি লোকটাকে ভীষণ ভালো লাগে তার। কারণটা সে বুঝতে পারে না। এই মুহূর্তে ফারহার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে আছে বারবার। ফারহার নীরবতা দেখে সে আবারও রাগী গলায় বলল, এখন মুখে তালা পড়ে গেছে নাকি? এমন ভাব ধরলে মনে হচ্ছে কিচ্ছু জানো না। মানে আমাকে আকৃষ্ট করতে আর কত নিচে নামবে তুমি? ফারহা এবার নিচের দিকে তাকিয়ে থাকা অবস্থায় বলল, আমি এসব কখনোই ভাবিনি। আমি জাস্ট বিপদে পড়ে আপনার রুমে এসেছি। আপনি যেমনটা ভাবছেন মোটেও আমার এমন কোনো উদ্দেশ্য নেই। বিশ্বাস না হলে আপনি আন্টিকে জিজ্ঞাসা করতে পারেন। ফারহার কথায় আবরার আরেকটু রাগী স্বরে বলল, স্টপ, নাটক বন্ধ করো তোমার। তখনই রুমে আসে লতা রহমান। আবরারের দিকে চেয়ে বলল, কি হয়েছে? তুই শুধু শুধু মেয়েটাকে এত ধমকাচ্ছিস কেন? ও কি করেছে তুমি জানো? কত বড় সাহস এই মেয়ের। আমার রুমে এসে ছেলেকে থামিয়ে দিয়ে লতা রহমান বলল, জানি আমি। সে এমনি এমনি তো রুমে আসেনি। বাহিরে কার সাথে যেন ধাক্কা লেগে পড়ে গিয়ে সব এলোমেলো করে ফেলেছিল। তারপর আমাকে বললে আমি এখানে নিয়ে আসি। সারা বাড়িতে এখন মেহমান, একমাত্র তোর রুমটাই ফাঁকা ছিল, তাই তাকে বললাম তাড়াতাড়ি ঠিক করে বেরিয়ে আসতে। তো এখানে দোষের কি আছে? মেয়েটা বিপদে পড়েছে তাই বাধ্য হয়ে এই রুমে নিয়ে আসলাম আমি। আবরার আর কিছু বলল না। তার মা নিয়ে গেল ফারহাকে। ফারহা মুখ গোমরা করে চুপচাপ আইরিনের কাছে গিয়ে বসে বলে, থাকবো না আমি তোর বিয়েতে, এক্ষুনি চলে যাচ্ছি। বান্ধবীর বিয়েতে এসেছি, কারো অপমান সহ্য করতে আসেনি আমি। কিভাবে সে নিজেকে? আইরিন তার দিকে চেয়ে বলল, তোর আবার কি হলো? কি অপমান করেছে তোকে? ফারহা এবার বান্ধবীর দিকে চোখ বুলিয়ে নিল, কারণ আবরার স্যারের কথা বললে নির্ঘাত তাকে নিয়ে হাসাহাসি শুরু করবে সবাই। তবুও হাত কাচুমাচু করে বলল, কে আর? তোর সেই গুণধর ভাই। একটু বিপদে পড়ে তার রুমে ঢুকেছি, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেল? ফারহার কথায় মুখ চেপে হেসে ওঠে আইরিন, যেন এক মহা জোক শুনেছে সে। তারপর হাসি থামিয়ে বলল, তুই ঘুরে ফিরে ভাইয়ার উঠানে কেন আছাড় খাস? আর তুই জানিস না ভাইয়ার রুমে আমরা ব্যতীত ঘরের বাহিরের কারো প্রবেশ নিষেধ? ফারহা একটু রেগে বলল, আমি কি জানতাম নাকি বাড়িতেও তোর ভাইয়া তো রুলস নিয়ে চলে? আইরিন আবারও হেসে বলল, ভাইয়ার অনেক রুলস আছে, এগুলো না জানলে কি হবে ভাবিজি? না হলে তো পরে দেখা যাবে সারা জীবন ভাইয়ার হাতের মার খেতে হবে। আইরিনের কথায় হো হো করে হেসে ওঠে সবাই। তাতে রাগটা আরো বেড়ে গেল ফারহার। আইরিনের দিকে চেয়ে বলল, কানের 3 ইঞ্চি নিচ বরাবর একটা কষিয়ে খেলে তখন মজা বের হয়ে যাবে তোর। আর ভাবি ডাকিস কাকে? আমি কি তোর ভাইকে বিয়ে করার জন্য বসে আছি নাকি? ফারহার কথায় আবারও হেসে ওঠে সবাই। ফোন হাতে এক পাশে চলে গেল ফারহা। বাসা থেকে মা ফোন করেছে আজ বাসায় ফিরবে কিনা তা জিজ্ঞাসা করতে। যেহেতু আজ গায়ে হলুদ কাল বিয়ে, তাই সে বলে দিল বান্ধবীরা সবাই একসাথেই থাকবে, তাই আজ আর যাওয়া হবে না। যেতে যেতে কাল সকাল হয়ে যেতে পারে। ফোন রেখে আসার সময় হঠাৎ চোখ পড়ল ওইদিকে। সবার চোখের আড়ালে একটা নির্জন বারান্দায় একটা ছেলে আর একটা মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে গভীরভাবে চুম্বন করছে। সে যখন ভালোভাবে খেয়াল করলো দেখলো ছেলেটা আর কেউ না, তারই ভালোবাসার মানুষ সাদাব। মুহূর্তেই বুকটা কেঁপে উঠল তার। জেগে ওঠে এক তীব্র কষ্ট। সাদাবের সাথে 2 বছরের সম্পর্ক থাকার পর যখন বছরখানেক ব্রেকআপ হয়েছিল তখন খুবই আবেগপ্রবণ ছিল ফারহা। কত রাত জেগে কেঁদেছিল তার কোনো হিসাব নেই। ওই দিনের কথা মনে পড়তেই বুকটা যেন শূন্য মনে হয় তার। তাদের সবই ঠিকঠাক ছিল, বাট একদিন কফি শপে সাদাব তাকে বলল আমার সাথে রুম ডেটে যেতে হবে। কিন্তু তার সরাসরি না বলে দেয় ফারহা, আমি বিয়ের আগে এ ধরনের কোনো সম্পর্কে জড়াবো না, তুমি এসব আমাকে বলবে না সাদাব। সাদাব আরো কয়েকবার ইনিয়ে বিনিয়ে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই না করে দিল ফারহা। সাদাবের মাথা খারাপ হয়ে গেল। আর ওই দিনই সাদাব দাঁড়িয়ে যেতে যেতে একটাই কথা বলল, হয়তো তার কথা মেনে নেবে নয়তো ব্রেকআপ। ফারহা কয়েকদিন কান্নাকাটি করে সাদাবকে অনেকভাবে বোঝানোর ট্রাই করেছিল, কিন্তু সাদাবের একটাই কথা, হয়তো রুম ডেট নয়তো ব্রেকআপ। পরে অনেক কষ্টে নিজেকে শক্ত করলো ফারহা। সাদাবের দেওয়া 2টা অপশন থেকে ব্রেকআপটাই বেছে নিল সে। কিন্তু আজ 1 বছর পর হঠাৎ সাদাবকে দেখে, তাও আবার এই অবস্থায়, সে নিজেও জানে না প্রাক্তনের জন্য তার কেন এতটা কষ্ট হচ্ছে। সে তো একটা ফ্রেন্ড, সে তো একটা ফ্রড দেহলোভী, তার জন্য কষ্ট হবে কেন? চোখে জল অনুভব করতেই ওয়াশরুমে চলে গেল ফারহা। ওয়াশরুমে গিয়ে পানি ছিটিয়ে নেয় ফারহা। না, ওর জন্য দুঃখ করা তার সাজে না। সে তো ভালোবাসার মূল্যই দিতে জানে না, যার জন্য শুধু শরীরই সব। তার জন্য আর কোনো কষ্ট দেবে না নিজেকে। চোখের পানি মুছে নিজেকে স্বাভাবিক করে বেরিয়ে আসে। তখনই সাথী এসে তাকে ডেকে নিয়ে গেল আইরিনকে মেহেদি পড়াতে হবে, কারণ ফারহা খুব ভালো মেহেদি পড়াতে পারে। ঠিক আছে চল বলে সাথীর সাথে
গেল সে। আইরিনের হাতে খুব যত্ন করে মেহেদি পরিয়ে দিল সে। তখনই পাশে এসে দাঁড়ায় আবরার। আইরিনের মেহেদি পরা হাতের দিকে তাকিয়ে রইল। আইরিন একটু হেসে বলল, দাঁড়িয়ে আছো কেন ভাইয়া, আমার পাশে বসো। আইরিনের পাশে বসে আবরার মাথায় হাত বুলিয়ে বলল, খুব সুন্দর লাগছে আমার পুচকি বোনটাকে। আইরিনের হাতে মেহেদি পরানো শেষ হলে ফারহার দিকে চেয়ে আইরিন বলে, নে এবার ভাইয়াকেও আমার মতো করে সেম ডিজাইনে মেহেদি এঁকে দে। আবরার একটু ভ্রু কুচকে বলল, আমি কেন মেহেদি লাগাতে যাব, বিয়েটা তোর আমার না। আইরিন একটু ঠোঁট ফুলিয়ে বলল, ছোটবেলা থেকে যা করেছি দুজন একসাথে করেছি না, তুমি যা খেতে আমিও তাই খেতাম, এখন আমি মেহেদি লাগিয়েছি, তোমাকেও লাগাতে হবে। আবরার আরেকটু ভ্রু কুচকে বলল, সবই যদি ভাগ করিস তাহলে বিয়েটা একা করে নিচ্ছিস কেন? আশেপাশের বান্ধবীগুলো হেসে ওঠে আবরারের কথায়। আবরার একটু লজ্জা পেল, বোনের সাথে দুষ্টুমি করতে গিয়ে নিজের বিয়ের কথাও মুখ ফসকে বেরিয়ে গেল। আশেপাশের হাস্যকর পরিবেশ দেখে রাগী দৃষ্টিতে তাকায় আবরার। মেয়েগুলো চুপ হয়ে যায়। কথা ঘুরাতে আবরার বলল, আচ্ছা ঠিক আছে, বোনের ইচ্ছে পূরণে আমিও মেহেদি লাগাতে রাজি। মনে মনে আরিয়ানের গোষ্ঠী উদ্ধার করে ফেলেছে ফারহা। একটু আগে এত কথা শুনে এই লোকটার হাতে মেহেদি পরানোর বিন্দুমাত্র ইচ্ছা নেই তার। আর এমনিতেই লোকটাকে দেখলে ভয়ে বুকটা ধুক ধুক করে। আর এই আইরিন শাকচুন্নি কত সুন্দর বুঝিয়ে বসিয়ে দিল মেহেদি পরাতে, এত ঠেকা পড়েছে নাকি আমার? বলেই হাতটা একটু সামনে বাড়িয়ে দেয় আবরার। ফারহা মনে মনে ভাবলো, কি বেহায়ারে, একটু আগে বকা দিয়ে এখন আমার হাতে মেহেদি দেওয়ার শখ। প্রিয় ভিউয়ার্স, আবরারের আর ফারহার বিয়েটাও এভাবে যদি দেখতে চান তাহলে দ্বিতীয় পর্ব লিখে কমেন্ট করবেন। ধন্যবাদ। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভি, ক্যামেরায় শিহাব ও শাকিল এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।